This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল রিপোর্টে যা বলবো মন দিয়ে শুনুন, কারণ এটা মানবিকতার বিষয়। মানবিকতা, মানুষের জন্য ভাবা। রাজনীতিতে এর ঠাঁই কোথায়? অনেকেই ভাবেন, হয়তো আপনিও। কলকাতার মেয়রের কথা শুনলে আপনার ধারণা বদলে যেতেও পারে। শুনুন আগে গতকাল, আজ গার্ডেন রিচ ঘটনার পর কি বললেন কলকাতার মেয়র। মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার, তারা ইল্লিগাল করে সাথে লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। যে বাড়িগুলোতে মানুষ ঢুকে গেছে বা যারা ইল্লিগাল বাড়ি কিনে নিয়েছে, তাদের কি করে আমরা ঘরচ্যুত করব? কি মানবিকতা কাকে বলে বুঝলেন? বাড়ি তৈরি হয়ে গেলে, সে হোক বেআইনিভাবে, তাতে মানুষ ঢুকে পড়লে বেআইনিভাবে হলেও বের করা যায়? যায় না বললেন মেয়র। আর সেই বাড়ি ভেঙে পড়লে বাম আমল তো আছেই। একটু মনে করে দেখুন, খুব পুরনো নয়। শিক্ষায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও একই রকম, ঠিক এরকমই মানবিক ছিল না রাজ্যের সরকার? যারা টাকা দিয়ে বেআইনি পথে চাকরি পেয়েছেন, তাদের জায়গায় যোগ্যদের চাকরি দেওয়ার দাবিতেই তো আন্দোলন। কিন্তু বাংলার কোট আনকোট মানবিক সরকার কি বলেছিল দেখুন। আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে সে আবার পরীক্ষা দিক, দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত, কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেবো। মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে হ্যাঁ, অন্যায় যারা করেছে শাস্তি হোক, তদন্ত যারা যা করছে, যাদের বিরুদ্ধে দোষ পাওয়া যাবে শাস্তি হোক, কিন্তু তার সঙ্গে যারা একটা সিস্টেমে ঢুকে গিয়ে একটা চাকরি করছে, সেটা মুখ্যমন্ত্রী মানবিকভাবে বলেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক। কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন, আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন। তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছেন। কি মানবিকতা কাকে বলে বুঝলেন? 5261টি সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে মানবিকতার খাতিরে। বেআইনি পথে চাকরি পাওয়াদের রাখতে এই পোস্ট। সেই বেআইনি পথে চাকরি থেকে বেআইনি বাড়ির বাসিন্দাদের উৎখাত করা যায় না মানবিকতার খাতিরে। আপনি এটাকে কি বলেন? মানবিকতা না অন্যায়কে প্রশ্রয় দেওয়া? যা বেআইনি বলে মানছেন, জানেন, তার শিকড় থেকে উপড়ে না ফেলা মানবিকতা? কোন মানবিকতা? এ কেমন প্রাণঘাতী মানবিকতা? গার্ডেন রিচে 10 মৃত্যুর কারণ এই মানবিকতা নয়? ঠোঁট কাটা সাফ জানতে চায়। আমি ধরে নিচ্ছি সব বেআইনির জন্ম বাম আমলে, যেমন বলছেন এখন নেতারা। 13 বছর ধরে তাকে প্রশ্রয় দেয়া হলো কেন? 1 যুগেরও বেশি সময় ধরে তা শেষ করা গেল না কেন? কেন ব্যবস্থা নেওয়া হলো না? বেআইনি নির্মাণ হোক বা বেআইনি নিয়োগ, সবেতেই বাম আমলের ভূত কেন দেখছে বর্তমান শাসক? কেন এমন মানবিক রাজ্যের শাসক? দোতলার ভিতে তরতরিয়ে উঠছে 5 তলা। তারপর যা হয় তাই হলো, 10 জনের প্রাণ গেল। মানবিকতা? আর এতগুলো মৃত্যুর ওপর দাঁড়িয়ে প্রশ্ন তো একটাই, দায় কার? এখানেই দায়ে ঠেলাঠেলির পালা। পুরসভা জানে না, কাউন্সিলর জানেন না, জানেটাকে? ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এই বহুতলের প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। কোর্টের পথে তিনি তো উত্তরটা দিলেন। সভা কাউকে জানিয়েছিলেন?
এইভাবে কেন বানালেন? এইভাবে লোকের মৃত্যু হলো কি কারণ? দাদা পুলিশ থেকে বারণ করেছিল, জানিয়েছিলেন? ইঞ্জিনিয়ার জানেন, ইঞ্জিনিয়ারকে বলেছিলেন? ইঞ্জিনিয়ার দাদা কাউন্সিলর জানতো, কাউন্সিলর জানতো আপনাকে? আপনি জানেন না? সব জানতো ইঞ্জিনিয়ার, আর কাউন্সিলর কিচ্ছুটি জানতো না, ঘুণাক্ষরেও টের পাননি। গতকাল থেকেই তো এই নিয়ে চলছে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না, এগুলো সমস্তই বেআইনি, কিছু কিছু হয় না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। দাদা পুলিশ থেকে বারণ করেছিল, জানিয়েছিলেন? ইঞ্জিনিয়ার জানেন, ইঞ্জিনিয়ারকে বলেছিলেন? ইঞ্জিনিয়ার দাদা কাউন্সিলর জানতো, কাউন্সিলর জানতো আপনাকে? আপনি জানেন না? কাউন্সিলরকে ক্লিন চিট কে দিলেন? মূল অভিযুক্ত যিনি, প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। রাজনীতি সে কথা মানবে কি? মেয়র বলছেন এ ঘটনা অনভিপ্রেত, আর বিরোধীরা শুনুন। ইললিগাল বিল্ডিংয়ের দরকার হয় না, এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আপনি যদি চেতলায় যান, মায়ের বাড়িতে যান, টালিগঞ্জে দিয়ে যান, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করার, তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে। যে যা অপরাধ করেছে তার টাকার ভাগ দিয়েছে কাউন্সিলরকে এবং এমএলএকে, এবং কাউন্সিলর যে মিথ্যে বলেছেন সেটা স্পষ্ট হয়ে গেল, ছবি ভাইরাল হয়ে গেছে। একেবারে ঘনিষ্ঠ অবস্থায় কাউন্সিলর এবং প্রমোটার। পিআর করতে গেলেও যদি কেএমসিকে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে পর্যন্ত পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা 5-6 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। গার্ডেন রিচ হচ্ছে ইললিগাল বিল্ডিংয়ের হাব, প্রত্যেকটা বিল্ডিংই প্রায় ইললিগাল, যান আপনি গেলেই দেখতে পাবেন। এবং প্রত্যেকেই সাধারণ মানুষ, তাদের দোষ নেই, তারা টাকা দিয়ে করেছে, তারা টাকা দিয়েছে কাউন্সিলরকে, স্কোয়ার ফিটে টাকা। সুকান্ত মজুমদার যেটা বলেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি আবার বললাম, প্রথম কথা আমাদের মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলেছেন বেআইনি নির্মাণ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে প্রশাসন, আর দ্বিতীয় কথা প্রশাসনের নজরে এলে প্রশাসন চুপ করে বসে থাকে, সেটা সর্বৈব মিথ্যা। এখানেই শেষ না, বিরোধীদের নিশানায় কে দেখুন, টার্গেট খোদ মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার, সেটা কি করে আমি জানবো? কেউ এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ইললিগাল প্রমোটিং বা ইললিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসছে। এগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রট করা হয়, সেটা ঠিক আছে, তাও বলে যাই। ওখানে কেন, ওখানে এবং আরও কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছর পর বছর চটি খসে যায়, সেই জন্য আমরা ইললিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে। ফিরহাদ বাবু নিজেই স্বীকার করেছেন যে বাম আমলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত। ঠিক কথাই তো, আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না, সেই জন্য এই চটি কেন, জুতোও শুকিয়ে যাবে, অনুমোদন পাবে না। কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট, সেই জন্যই তো এনেছে। তাহলে তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে। ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি, এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো, গ্রেপ্তার, এটা হয়? মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এটা আইনত স্টেবল, এটা হতে পারে? তো বোকা বোকা জিনিস, প্রেস সামনে রাস্তায় যা ইচ্ছে হতে পারে না। বামফ্রন্টের সময় এখন যে ওনার বন্ধু
অদিতদার যে বন্ধু যারা, তাদের সময় তো যে বিল্ডিং দুটো পড়ে গেছিলো ভেঙে, শিবালিক আরেকটা কি জানো, তো তার দায়ে তো তখনকার মেয়রের, এটা বোকা বোকা কথা না। মেয়রকেই গ্রেফতারের দাবি, ফুৎকারে ওড়ালেন ফিরহাদ হাকিম, আর বিরোধী দলনেতার টার্গেট আরো উপরে। দেখুন, গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছে। গার্ডেন ব্রিজ, মেটিয়াবুরুজ, ইকবালপুর এলাকাতে সেখানে 80% বিল্ডিংয়ের না আছে কনভার্সান, না আছে মিউটেশন, এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। গার্ডেন ব্রিজ মেটিয়াবুরুজের ঘটনায় শামস ইকবাল তার গ্রেপ্তারের দাবি করছি, এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে, তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিকে হোক, এই দাবি করছে। বিরোধী দলনেতাকে জবাব দিলেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী একটা বদ্ধ উন্মাদ, ফলে সব ব্যাপারেই ও শয়নে স্বপনে জাগরণে হয় মমতা দিকে দেখছে, হয় অভিষেককে দেখছে, হয় তৃণমূলকে দেখছে। ওর মনটা তো বিজেপিতে টিকতে পারছে না, ও তো গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছে। ও তো একবার সাদিলেই খাইব, আর কোনোভাবে গ্রেফতারিটা একটুখানি ঠেকিয়ে নেওয়ার পর আবার মমতাদির পায়ে পড়ে জননেত্রী আমাকে আগের মতো সব একটু দেখুন, আপনার স্নেহচ্ছায়া থাকতে চাই, এগুলো বলার সময়ের অপেক্ষা করছে। এই যে রাজনীতি বনবন করে পাক খাচ্ছে কেন, মূল কারণ কি? গার্ডেন রিচের ওই ভেঙে পড়া বাড়ি, যেখানে কটা বছর আগেও পুকুর ছিল, পুকুর বুঝিয়েই তৈরি হচ্ছিল ওই বহুতল। এলাকার লোকজন বলছেন, বিরোধীরা অভিযোগ করছেন, এমনকি ওই অঞ্চলের বিধায়ক, তিনি আবার কলকাতা পুরসভার মেয়রও ফিরহাদ হাকিম, তিনিও মেনে নিয়েছেন বাড়িটি বৈধ অনুমতি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন, গোটা গার্ডেন রিচে এমন অনেক অবৈধ নির্মাণ রয়েছে যেন পিসার হেলানো স্তম্ভ। হেলে রয়েছে একটার ঘাড়ে আর একটা বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাসের ঘরের মতো। যে ছবি আপনারা দেখবেন, কিন্তু কথা আগে বলছিলাম পুকুরের, পুকুর চুরির। পুরসভার একটা তথ্য আনলেই সামনে বুঝতে পারবেন 15 নম্বর বড়, মানে এই গার্ডেন রিচে কত পুকুর বা জলাশয় চুরি হয়েছে তার তথ্য। প্রায় 2500-এর কাছাকাছি জলাশয় ছিল, এখন এসে ঠেকেছে 450-এ। যে 134 নম্বর ওয়ার্ডে বহুতল বিপর্যয়ের ঘটনা, সবেধন নীলমণির মতো একটা মাত্র জলাশয়ে। বছর 3 আগেও সেই ওয়ার্ডে 35টা জলাশয় ছিল। চোখের সামনে এতগুলো জলাশয় একেবারে ভ্যানিশ। মুগ্ধ দর্শক হয়ে বসে রইলেন ফিরহাদ, কিচ্ছু জানতেন না। আমি এখন সেই জলাশয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছি। সেই জলাশয়ের অবস্থা কেমন তা আমার ক্যামেরা পার্সন মনোজ হাজরাকে বলবো দেখানোর জন্য। আগাছায় ভরে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভেতরে রয়েছে গভীর, অর্থাৎ মাঝখানে কেউ গেলে একদম গভীরে চলে যাবে। দেখেই আশা করি বুঝেছেন, ব্যানার্জি পাড়া মন্দির গলির এই জলাশয়ের অবস্থাও তথৈবচ। গোটা ওয়ার্ডে এটি এক এবং একমাত্র জলাশয়। কয়েক বিঘার এই জলাশয়ও এখন জমি হাঙরদের নজরে। যেদিনে না, আজকে না হোক 20 বছর পর হোক, 10 বছর পর হোক, এটা একদিন ভরাট হয়ে যাবে পুকুরটা। সে পুকুর নাম শেষ, যে ধারে যাচ্ছে সেই দিনে সে টেনশন। তার ঠিক সামনেই রয়েছে একটি বহুতল, যা সম্পূর্ণ বেঁকে গিয়েছে একাধারে। গার্ডেন রিচের পাহাড়পুরে আর এক বেআইনি নির্মাণের ছবি দেখলে বুঝবেন, এটাই ওই অঞ্চলের স্বাভাবিক ছবি। নিয়ম ভাঙাটাই নিয়ম। G470/A, G407/B, পাশাপাশি দুটি বাড়ি, এবং দুটি বাড়ি কতখানি বিপজ্জনক। এটি একটি বাড়ির দেওয়াল, এটি একটি বাড়ির ছাদের প্যারাপিট। 1 আঙুলের মাত্র দূরত্ব রয়েছে, অর্থাৎ আমি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটি আরেকটি যে বাড়ি রয়েছে পাশে, অর্থাৎ J470/B যে বাড়ি, সেই বাড়ির দিকে হেলে পড়েছে। 2 আঙুলের মাপ নয়, 1 আঙুলের গ্যাপ রয়েছে এই বাড়িটাতে, অর্থাৎ একটা বাড়ি আর একটা বাড়ির দিকে হেলে পড়েছে।
পুরসভার নিয়ম মানা হলে এভাবে কি বাড়ি নির্মাণ হতে পারতো? সবার নিয়ম যেটা বলছে, সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, যারা এই বাড়ি নির্মাণের সাথে যুক্ত, তারা বলছেন যদি 2 কাঠা জায়গার উপর জমি করা হয় তাহলে সেক্ষেত্রে যিনি বাড়ি নির্মাণ করছেন তাকে 1/3 জায়গা ছাড়তে হয়। কোথায় ছাড়া জায়গা? 1 হাত দিয়ে যদি মেপে দেখাতে যায় তাহলে কিন্তু 1 হাতও হচ্ছে না। 2019 সালে আমার রেজিস্ট্রি, সে সময় এই দুটো বিল্ডিংই ঠিকই ছিল, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ঝুঁকতে শুরু হয়। এখানকার যে মানুষ আছে তারা বিল্ডিং পুরো কমপ্লিট হওয়ার পর তো কিনেনি, আগেই বুকিং করেছে, ওরা এসে গেছে। ব্যাংক যখন লোন দেয় এসে পুরো ভেরিফাই করে। এবার মানুষ কি জানছে, অনেক মানুষ তো প্ল্যানই পায়নি, ব্যাংক প্ল্যান পেয়েছে, ভিতর থেকে প্রমোটার সাথে সেটিং করে নিয়েছে। এক আবাসিকের কথা শুনলেন তো, তারাও এখন সেটিং বলছেন। ফিরহাদ শুনলেন কি, তিনি তো আবার মানবিক। 400-র বেশি ওই এলাকায় পুকুর বোঝানো হয়েছে, তার উপরে কনস্ট্রাকশন হয়েছে। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর, এমএলএ তাদের মদতে। নতুন একটা শব্দের উদ্বোধন হয়েছে, চাবি টু চাবি। প্রমোটার কাউন্সিলর বাড়িওয়ালার থেকে চাবি নিচ্ছে, আবার প্রমোটিং হয়ে যাওয়ার পরে সেই চাবি তাকে ফেরত দিয়ে দিচ্ছে। উত্তরপ্রদেশে উঁকি মেরে দেখুন, মধ্যপ্রদেশে বা ত্রিপুরায় উঁকি মেরে দেখুন, সেখানে বেআইনি নির্মাণের ঘটনা বা পুকুর ভরাটের ঘটনা অনেক অনেক বেশি। বিজেপি রাজ্যের সঙ্গে তুলনা কি কাজের কথা হলো? রাজ্যের শাসক মুখপাত্ররা কি জবাব দেবেন? গত 10 বছরের মধ্যে গার্ডেন রিচে এত জলাশয় ভরাট হয় কি করে? দেখুন, গার্ডেন রিচের ঘটনায় সিঁদুরে মেঘ অন্য জায়গাতেও, বিধাননগরেও। শুধু গার্ডেন রিচ নয়, শুধু কলকাতা পুরসভা তো নয়, পুকুর বুঝিয়ে বুঝিয়ে বেআইনি নির্মাণ অন্যান্য জায়গাতেও। বিধাননগর পুরসভার হাতে গরম একটা ছবি দেখাবো, ওয়ার্ডে ওয়ার্ডে এক অভিযোগ। সাধারণ মানুষ দেখছেন, মেয়র পরিষদ তিনি দেখছেন, তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে আস্ত পুকুর রাতারাতি ভ্যানিশ। বিধাননগর পুর প্রশাসনও কি চোখে দেখতে পাচ্ছে না? বিধাননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ড পশ্চিম বেড়াবেড়িতে এসে পৌঁছায়, এবং সেখানেই দেখা যাচ্ছে যে বেশ কিছু অসাধু ব্যবসায়ী রাতের অন্ধকারে এইভাবে জলাশয় বুঝিয়ে নির্মাণ করছে। তো দেখাবার চেষ্টা করি, এই যে নির্দিষ্টভাবে এই ঘেরা দিয়ে এই রাতের অন্ধকারে চলছে, এইভাবেই কিন্তু পুকুর ভরাট। পুকুর যেখানে ভরাট হচ্ছে তার উল্টো দিকেই থাকেন পরিবেশ দফতরের মেয়র ইন কাউন্সিল রহিমা বিবি মণ্ডল। কেউ হয়তো কোনো পার্টের ইউটিউবে করলে সেটা আমাদের তৈরি নয়, সামনাসামনি পাঠিয়ে দিচ্ছি, এবার আমাদের ইঞ্জিনিয়ারও কিও দিচ্ছে। এবার একটা নিয়ম সিস্টেম আছে। তিনি সিস্টেমের কথা বলছেন অভিযোগ পেলে পুকুর ভরাটের কাজ তারা বন্ধ করে দেন। বন্ধ নাকি এখানেও করেছিলেন, কিন্তু এটা নমুনা বন্ধ করার। পুকুর বোঝানোর আর কি কিছু অবশিষ্ট আছে? তাহলে প্রমোটার প্রশাসনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, নাকি পুরো প্রশাসকরাই চোখ বন্ধ করে নিয়েছেন? এটা একটা লুটের জগৎ চলছে। তৃণমূল যতদিন আছে এটাই হবে, সব যুক্ত ওপর থেকে নিচ পর্যন্ত। এখানে বিধাননগরে তো পরিবেশ বান্ধব একটা পরিবেশ ছিল, পাখি ছিল, প্রজাপতি ছিল, জলাশয় ছিল, গাছ ছিল, সেগুলো পুকুর ছিল, সেগুলো সম্পূর্ণ রকম বুঝিয়ে দিয়ে পরিবেশ বান্ধব জিনিসটাকে মুছে দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যে অবৈধ নির্মাণ হচ্ছে। এই বিধাননগরে অনলাইনে যত প্ল্যান পাস হয়, অভিযোগ বাস্তবে তার 10 গুণ বেশি নির্মাণ হয়। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কাউন্সিলর কেউ বাদ নেই, সবাই সবকিছু জানে, কোনো অনলাইনের গল্প নেই। অনলাইনে যদি কেউ অ্যাপ্লাইও করে সেটাকে দেখবার, সেটা স্ক্রুটনি করবার দায়িত্ব কার? গার্ডেন রিচের পরিণতি বিধাননগরে হতে পারে যে কোনো দিন। পুকুর ভরাটের পর তড়িঘড়ি অবৈধ নির্মাণ উঠছে, আবার সিন্ডিকেট রাজও আছে, তাতেও নির্মাণের দফারফা। সয়েল টেস্টিং হচ্ছে, সয়েল টেস্টিং করতে গেলে তার ভূগর্ভস্থ জলের পরিমাণ কত, একটা তার নিচে যে মাটিটা আছে তার বহন ক্ষমতা কত, সে কতটা বিল্ডিং নিতে পারবে। না, দোতলা বাড়ির অনুমতি 6 তলা 8 তলা করে ফেলছে। জলস্তর নামছে, ভূগর্ভস্থ জলকে তুলে নেওয়া হচ্ছে, কারণ ওইদিকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই প্রত্যেক বাড়িতে পানীয় জল সরবরাহ করার। সেখানে বড় বড় হাউজিং তৈরি হয়ে যাচ্ছে। সিন্ডিকেট চলছে বিধাননগরে। কারা করছে? তৃণমূলের দুষ্কৃতীরা করছে। বেআইনি কাজ করলে আমাদের সরকার বা আমাদের প্রশাসন ছেড়ে কথা বলবে না, এবং সেখানে যে যুক্ত
দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাসক মুখপাত্র শান্তনু বলছেন সরকার এসবে প্রশ্রয় দেয় না, তাহলে চারপাশে এত জলাশয়, পুকুর বুঝিয়ে প্রমোটিং কি করে হচ্ছে বলুন তো? দেখুন, এই বেআইনি রাজের জন্য 10টা প্রাণ চলে গেল গার্ডেন ব্রিজে। এরপরই প্রশ্ন তুলল কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বললেন 1 সেকেন্ডে একটা বাড়ি ভেঙে যাচ্ছে, আর 30 দিনে নির্মাণের অংশ ভাঙা গেল না। 30 দিন কি যথেষ্ট নয়? কেন বেআইনি নির্মাণ ভাঙতে এত দেরি? কলকাতা পুরসভার কাছে বিচারপতি সিনহাও জানতে চেয়েছেন। ইকবালপুরের এক 5তলা ভবনের বেআইনি নির্মাণ নিয়ে মাসখানেক আগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালত বাড়ির বাইরের অংশ ভাঙার নির্দেশ দিয়েছিল, কিন্তু 1 মাস হলেও পুরসভা বেআইনি অংশ ভাঙতে পারেনি। পুরসভার আইনজীবী বলেন যন্ত্রপাতির জন্য সমস্যা হচ্ছে। পুরসভার কাছে আদৌ কি আপ টু ডেট যন্ত্রপাতি আছে? সন্দেহ প্রকাশ বিচারপতির। সাফ বললেন মানুষের জীবন আগে, বেআইনি নির্মাণ ভাঙা আটকাবে না। মানুষের জীবন যে আগে, গতকাল শাসক দলের নাম্বার 2 অভিষেকও তো বলেছেন। তিনি বা তার দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই কি জোর দিয়ে বলতে পারবেন বেআইনি নির্মাণ ভাঙা আটকাবে না? এটাই তো প্রশ্ন, আর এই প্রশ্নেরই উত্তর মিলছে না। গার্ডেন রিচে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কড়া ব্যবস্থা নিতে। কে নেবে ব্যবস্থা? কাদের ওপর দায়িত্ব? এই প্রশ্ন তো থাকে। তাহলে কোর্ট ইন্টারফেয়ার করবে না? কোর্ট মনে করিয়ে দেবে না জীবন সবার আগে? সেই কাজটাই তো চলছে। রাজ্যে 42-এর মধ্যে 6টা লোকসভা কেন্দ্রকে ফিনান্সিয়ালি সেন্সিটিভ মানে আর্থিক স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। দার্জিলিং, মালদার 2 আসন, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর, এই কেন্দ্রগুলোতে বাড়তি নজরের ভাবনা কমিশনের। ছোটকাটে আবার ফিরবে আগামীকাল রাত 8টায়।